মির্জা ফখরুলের মাথায় কমিউনিস্ট ট্রেনিং আছে তো 19 শতকের, আজকের না। এখন এই শফিকের মনে হয়েছে এই লড়াইয়ের একজন মাস্টার মাইন্ড তো লাগবেই, কারণ বিপ্লবের তো একটা নেতা লাগে, একজন কার্ল মার্কস লাগে যার দাড়ি থাকে। মাহফুজেরও দাড়ি আছে একটু, তখন ছিল তো বানিয়ে দিয়েছে মাস্টার মাইন্ড। নিউজ হয়েছে দেশে শুরু হয়েছে বিভাজন। নেত্র নিউজ দেখেন এমন একটা ভয়ঙ্কর স্টোরি করেছে, যেমন কি ইন্ডিয়ান বিজেপি করে নাই, সেটা করছে নেত্র নিউজ। লিখছে অগণতান্ত্রিক, অহংকারী, মানবাধিকার বিরোধী, ক্ষমতায় 1 বছর কাটতে না কাটতেই মোহাম্মদ ইউনূসের যত্নে গড়া ভাবমূর্তি ভেঙে দিয়ে আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে। সে বলতেছে ইউনূস কোনোদিনই বাংলাদেশের মানুষের মধ্যে অতটা জনপ্রিয় ছিলেন না যতটা তার তোষামতকারীরা বিশ্বকে দেখাতে এবং চাপিয়ে দিতে চাইছে। এই সত্য স্বীকার করার মতো বিনয় তার নাই। চিন্তা করেন কি ভাষা ব্যবহার করছে। উপরন্ত আছে এক পর্বত সম অহংকার। ভাঙা সংবিধানকে পাশ কাটায় সরকার চালাইতে যায় তিনি আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা তুলে দিচ্ছেন ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে, আইন শৃঙ্খলা বাহিনীকে দিচ্ছেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, আর রাজনৈতিক আদর্শ তুলে দিচ্ছেন ধর্মীয় কট্টর ডানপন্থীদের হাতে। এবার বুঝে দেখেন নেত্র নিউজ কোনটি থেকে টাকা পায়, বুঝছেন? এটাও খুঁজে বের করবো। হুই এখন ইন্ডিয়া থেকে টাকা পাচ্ছে। যাই হোক, আর বেশি আগাই না, কারণ ওকে নিয়ে তো আরেকটা এপিসোড করেছি, তাই না? হ্যাঁ, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে নেত্র নিউজ এরকম একটা নিউজ করেছে। প্রফেসর ইউনূসের মতো পর্বত সম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা নেওয়ার ঘটনা বিরল, কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো এটা আজকে প্রফেসর ইউনূসের নিজেরও জানা দরকার। কারণ উনি যেহেতু দেখেন আমার ভিডিও, উনি বুঝবেন আমি প্রথম থেকে ওনাকে সতর্ক করে দিয়ে গেছি, ওনাকে সাজেস্ট করছি কি করতে হবে। আমি নিজের টাইম দিয়ে ঘরের খেয়ে বনের মশারায় দিতে চাইছি, ওনাদের দরকার পড়েনি। ওনারা বাংলাদেশের সেরা মেধা মাথাগুলোকে, মালগুলোকে এক জায়গায় করেছেন, আর আমরা তো আমাদের দরকার পড়বে কেন? তাই আমাদের কথা শোনার দরকার নাই ওনার। তবে এটা আজকে আমাকে পরিষ্কারভাবে বুঝাই দিতে হবে যে এই স্বপ্নভঙ্গ কেন হইল, প্রফেসর ইউনূসের ভুলগুলোর মধ্যে একটা প্রধানতম ভুল কি ছিল। তাহলে আমরা বুঝবো যে কি ভুল আমরা করছি আর ভবিষ্যতে কোন ভুলটা আমাদের পরিহার করতে হবে। প্রথম ভুল, বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার না করা। ডাক্তার সাহেব তো ভিডিও বানায় বলছে ঘাড়ে ধরে অভ্যুত্থানকে বিপ্লব বলতে হবে। না, আসলে কোনোটাই বিপ্লব না, কোনোটাই বিপ্লব না। আমাদের এটাও অনেক অনেক দূরে বিপ্লব থেকে ছিল, কিন্তু গণঅভ্যুত্থানকে ঘাট ধরে এটা করানো হচ্ছে কারণ কারো পরিকল্পনা আছে এটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করে, বিপ্লবী সরকার বানিয়ে সবকিছু বাতিল করে তাদের মতো করে দেশ চালাবেন। মির্জা ফখরুল বলছে যেসব দেশে বিপ্লব সফল হয়েছে সেখানে বিপ্লবী সরকার গঠন হয়েছে, কারণ তাদের একটা বিপ্লবী দল ছিল। রাশিয়া, চীন, কম্বোডিয়া, কিউবা সবখানে এই চিত্র পাবেন। এমনকি ইরানে ইসলাম বিপ্লব হয়েছে, সেখানেও একটা দল ছিল। কাজেই আমার কথা হচ্ছে যারা বিপ্লবের কথা বলতেছেন তাদের উচিত সরকারে না থেকে একটা বিপ্লবী দল গঠন করা। এনে বিপ্লবী দল কোথায়? বিপ্লবী দলই তো নাই। মির্জা ফখরুলের মাথায় কমিউনিস্ট ট্রেনিং আছে তো 19 শতকের, আজকের না। মানে বিপ্লব করার জন্য একটা বিপ্লবী তত্ত্ব লাগবে, একটা কার্ল মার্কস লাগবে, তার আবার দাড়ি থাকা লাগবে। দাদা সিরাজুল সেজন্য দাড়ি রেখেছিল। এখন এই শফিকের মনে হয়েছে এই লড়াইয়ের একজন মাস্টার মাইন্ড তো লাগবেই, কারণ বিপ্লবের একটা নেতা লাগে, একজন কার্ল মার্কস লাগে যার দাড়ি থাকে। মাহফুজেরও দাড়ি আছে একটু, তখন ছিল তো বানিয়ে দিয়েছে মাস্টার মাইন্ড। প্রফেসর ইউনূস মনে করেছেন এটা ছাত্ররা করেছে। সবাই অন্ধের হাতি দেখছে, সমস্ত নোট কেউ দেখে নাই। সেই কারণেই এইটা হাসিনার দমন প্রতিরোধে অসাধারণ সাফল্য দেখালো। বিপ্লবের পরে রাজনৈতিক ক্রিস্টালাইজেশন এইটা গঠন আর করতে পারে নাই, অসম্ভব দুর্বল হয়ে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুর্বলতা কিভাবে কাটানো যায়? জি না, আমি বিপ্লবী সরকারের কথা বলবো না, এটা বলাটা এখন টাইম নষ্ট। এই লড়াইয়ের যে নোটগুলো ছিল সেই নোটগুলোর মধ্যে আবার সংযোগ তৈরি করতে হতো, তাহলেই এটা একটা নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতো। আপনারা জানেন তো যে আমাদের মাথার মধ্যে বিভিন্ন ব্রেনের সেল আছে এবং এই সেলগুলো একটার সাথে একটা কানেক্ট করতে পারে, এবং সেই কারণে আমার মস্তিষ্কের প্রত্যেকটা সেল সংসম্পূর্ণ, কিন্তু একজন আরেকজনের সাথে কানেক্ট করে, কথা বলে। সেজন্যই আমরা আমাদের এই বুদ্ধিমত্তা দাঁড়ায়। সো ওই যে নোটগুলো, এইগুলোর কানেকশনগুলো যদি আমরা স্ট্যাবলিশ করে ফেলতে পারতাম, তাহলে এটা আবার নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতো। তাহলে বুঝছেন তো, এই নোটগুলো আইডেন্টিফাই করছে প্রফেসর ইউনূস করে নাই। উনি জানেনই না কতগুলো নোট কাজ করছিল, কিভাবে করছিল। এই নোটগুলোকে নিয়ে একটা কনফারেন্স করা যেত না? ইন্টারন্যাশনাল কনফারেন্স করা যেত না? ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো, এমন না সবাইকে ডেকে নিয়ে যেতে হবে, তাই না? ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো। বিপ্লব বিজয়ের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর রূপরেখা তৈরি করতেন। মন্ত্রিসভা, আইন প্রণয়ন, বিচার, নিরাপত্তা সব সেক্টরের দায়িত্ব কার কাছে যাবে, এটা করার জন্য আমরা 3 দিন তো টাইম পেয়েছি, করতে পারছি ঠিক মতো পারি নাই। কেন পারি নাই, কার জন্য পারি নাই সেটা আর কইলাম না, সবাই উপদেষ্টা হইতে গেছে। এবং আমাদের একটা ট্রানজিশনাল চার্টার করতে হইতো। বিপ্লবের মধ্যেই সব নোটের প্রতিনিধিদের নিয়ে একটা সংক্ষিপ্ত ঘোষণাপত্র তৈরি করতে হতো, যেখানে সময়সীমা, নির্বাচন আয়োজন, আইনি নীতির স্পষ্টতা থাকবে। যেটা হইলো 1 বছর পরে। ঘন্টারের চামড়াও এত মোটা না, কিন্তু এটা করলো কে? রাজনৈতিক দলগুলো। নোটগুলো নাই কিন্তু। দেখছেন এটা দুর্বলতাটা দেখেন। মানে রাজনৈতিক দলগুলো মনে করতেছে, প্রফেসর ইউনূস মনে করতেছে ওরাই দেশের মালিক, ওরা যা করবে তাই। বিপ্লব ওরা একাই করেছে, ওদের এতই হেডম, আমরা কেউ না, আমরা সব। জুলাই ঘোষণাপত্র হইলো, আপনার আমার কোনো পার্টিসিপেশন আছে? নাই। কি আশ্চর্য কথা। আর কি করা যাইতে পারতো? জয়েন্ট কাউন্সিল অফ নোটস, প্রত্যেকটা প্রধান নোডের প্রতিনিধিদের নিয়ে একটা অন্তর্বর্তী সমন্বয় পরিষদ, যা ক্ষমতা গ্রহণের সাথে সাথে কাজ শুরু করতে পারতো। ভার্চুয়ালিও করা যেত, তাদেরকে উপদেষ্টা বানাইতে হইতো না, পয়সাও দিতে হইতো না। প্রফেসর ইউনূস জানি না কতগুলো নোট কাজ করছে। উনি হয়েছেন 1972-এর মুজিব। কেমনে মুক্তিযুদ্ধ হয়েছে যেমন মুজিব জানতো না, তারপরে মুক্তিযুদ্ধ দেশ চালাইতে গেছে। প্রফেসর ইউনূস একই জিনিস, কেমনে বিপ্লবটা হয়েছে এটা উনি জানেন না, বুঝেনও না।
তা কিন্তু দেশ চালাইতে গেছেন। এরকম মাল্টিপল নোট থাকলে, এটা সমন্বয়হীন নোট থাকলে বিজয়ের পর নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায় পড়ে, একটা নোটের সাথে আর একটা নোট। সেটা হয়েছে তো। এবং এটার জন্য একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, একটা ফ্রেমওয়ার্ক লাগে। এই নোটগুলো কীভাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে হবে, সরকারের তরফ থেকে এটা বিরোধ মেটানোর জন্য পদ্ধতি ঠিক করা, মধ্যস্থতাকারী ঠিক করা, নেগোসিয়েটর ঠিক করা, কীভাবে সমাধানটা হবে সেটা ঠিক করা, আর কি একটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে নোটগুলোর ঐক্য। সব নোট যে লক্ষ্যগুলোতে একমত, যেমন ফ্যাসিস্ট সরকারের পতন, মুক্ত নির্বাচন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, আওয়ামী লীগের বিচার, সকল দুর্নীতির বিচার, এইগুলো ন্যূনতম অভিন্ন এজেন্ডা হিসেবে ধরে রাখা। প্রেসিডেন্ট সরকার কিছু করছে, এগুলো করে নাই। উপদেষ্টাদের নামে দুর্নীতির অভিযোগ উঠতেছে, প্রফেসর নামে নেতৃত্বে যেমন স্টোরি ছাপে, এটা দায় প্রফেসর ইউনূসের নিজের। ওনার 1 বছরের মধ্যে টাইম হইল না এই নোটগুলোকে আইডেন্টিফাই করে আবার কানেক্ট করার। আর রাজনৈতিক দলগুলো চলে গেল পিকনিক মুডে। উনি রাজনীতির লোক না, আমি মানলাম। যারা রাজনীতির লোক তাদের সাথে তো কথা বলবেন, উনি বোঝার চেষ্টা করবেন। উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন, দিতে পারলে ভালো। তবে আমি খুব ভরসা পাইতেছি না। তবে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে, আমি আগেই বলে রাখতেছি। তাই আমি চাই ফেব্রুয়ারিতে ইলেকশনটা হোক। 2024-এর এই বর্ষা বিপ্লব আমাদের শেখায়, এই দেশের জনগণ যখন জায়গায় ওঠে তখন ট্যাঙ্ক, গুলি, গুম কিছুই তাকে থামাইতে পারে না। আমরা দেখছি কিভাবে এক একটা নোট, এক একটা শহর, এক একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা অঞ্চল, একটা প্রবাসী গ্রুপ একে অপরকে না চিনেও কোনো একক নেতা ছাড়াই এক হয়ে ইতিহাস লিখছে, ইতিহাস বদলাই দিছে। কিন্তু বিপ্লব শুধু ক্ষমতা বদল না, এটা ভবিষ্যৎ বদলের দায়ও। এই দায় এখনো পূর্ণ হয়নি। যারা ক্ষমতায় তারা যদি এই নোটগুলোকে পুনরায় সংযুক্ত না করে সাধারণ মানুষের বিশ্বাস ফিরায় না আনে, তবে এই বিপ্লবের শক্তি আবারও তাদের বিরুদ্ধে জেগে উঠবে, আরো ভয়ঙ্করভাবে, আরো সংগঠিতভাবে। আমরা ভুলে যাব না, বিপ্লবের আসল মালিক জনগণ, কোনো মাস্টার মাইন্ড না, কোনো ব্যক্তি না, কোনো দল না। আমরা হার মানব না, কারণ আমাদের হাতে এখনো আছে সেই ঐক্যের চাবি, যা একবার এই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করছে। ফেব্রুয়ারির নির্বাচন হোক আমাদের দ্বিতীয় ধাপ, যেখানে ভোট হবে শুধু ভোট না, হবে বিপ্লবের ধারাবাহিকতা, যেখানে ব্যালট বাক্স হবে জনগণের নতুন অস্ত্র, যেখানে জয় হবে শুধু এক দলের নয়, বাংলাদেশের। ইতিহাসের গতি থামানো যায় না। যারা থামাতে চাইছে তারা হারায় গেছে, আর যারা শিখছে তারা সংগঠিত হয়েছে, তাদের হাতেই থাকে বিজয়। বিপ্লব চলমান, এই বার্তা জানুক শত্রু, এই বার্তা জানুক মিত্র। ইনকিলাব জিন্দাবাদ।